আজকের গল্প ইচ্ছাবৃত্ত। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। 24শে মে 2017 দার্জিলিং মেলের দ্বিতীয় শ্রেণীর একটি বগিতে 80 বছরের এক বৃদ্ধ সাবলীল ভঙ্গিতে উপরের বার্তে উঠতে যাচ্ছিলেন। অনেক বলা সত্ত্বেও আমি পারব বলে অনায়াসেই উঠে গেলেন। বিছানা গুছিয়ে চোখ বন্ধ করে চুপটি করে শুয়ে পড়লেন, যেন নিশ্চিন্ত ঘুম। ঠিক 10টার সময় সরাসরি আলোগুলো বন্ধ করে দিলেন। অনেকের ওজোর আপত্তি থাকলেও ট্রেনে এটা এখন ঘুমানোর সময় বলে পুরো উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লেন। কেউ আর বেশি কথা বাড়ানোর চেষ্টা করল না। পরদিন 25শে মে সকাল 8টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে দৃঢ় পায়ে বাসে উঠে প্রায় 28 কিলোমিটার দূরে বাঙ্গাইজোত গ্রামের স্টপে নেমে পড়লেন। ওই দিন নকশাল আন্দোলনের 50 বছর পূর্তি উৎসব। সামনেই বিশাল মঞ্চ। শিশিরবাবু মানে শিশির বিশ্বাস মহাশয়কে দেখে সবাই আপ্লুত, অভিভূত। মাস্টারমশাই ওয়েলকাম, মাস্টারমশাই অমর রহে ধ্বনি বারবার মাইকের মাধ্যমে প্রতিধ্বনিত হচ্ছিল। বয়সটা অশীতিপরের কোঠায় পৌঁছনোর পরও আজও টানটান ভাব। উনি বর্তমানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একমাত্র যিনি ঘটনাগুলো সচক্ষে সজ্ঞানে দেখেছিলেন। আন্দোলনের প্রতিটি মুহূর্তে পেছনে থেকে অক্লান্ত সাহায্য করেছিলেন। সামনে আসার প্রধান অন্তরায় ছিল উনি স্কুলের একজন প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। সুযোগ বুঝে চুপিসারে ছাত্রদের মাথায় সঠিক বীজ বপন করে দিতেন। সাহায্য করতেন অসহায় মানুষের পাশে থেকে। এমনকি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিপদের সময় কিছু কিছু রোগও সারিয়ে দিতেন। নিজের হাতে নিজ জমিতে চাষ করতেন বলে বুঝতেন কৃষকেরা সারাদিন কি অক্লান্ত পরিশ্রমই না করে। পরবর্তী ক্ষেত্রে উনি নকশালবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক হন। মঞ্চে উঠতেই হাজারো করতালি। মাইকে প্রচার শুনে আরও অনেকেই দৌড়ে আসতে লাগলো। সেদিনের আন্দোলনের কথা সরাসরি দেখা কারোর মুখ থেকে শোনার অসীম আগ্রহ সবার মধ্যেই। উনি বর্ণনা করতে শুরু করলেন কিভাবে 24শে মে 1967-তে বাঙ্গাইজোত গ্রামে জমিদার মালিকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আদিবাসী চাষিরা রুখে দাঁড়িয়েছিলেন। কিভাবে পুলিশের সাহায্য নিয়ে জমিদার জোতদাররা অকথ্য আক্রমণ করত। নিজে সরাসরি সামিল হতে পারতেন না বলে একটা অপরাধবোধ ছিলই। সমগ্র পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ফলশ্রুতিতে গুলির আঘাতে 8 জন মহিলা, 15 বছরের একজন চাষি আর 2টি শিশুর প্রাণ যায়। পাল্টা তীরের আঘাতে সোনম ওয়াংদি নামে এক পুলিশ আধিকারিককে হত্যা করা হয়। পরদিন 25শে মে নকশাল আন্দোলনের মূল নেতারা বিপ্লবের রাশ নিজেদের হাতে তুলে নেয়। আন্দোলন ছড়িয়ে দেয় গ্রামে গঞ্জে শহরে। এমনকি রাজধানী শহর কলকাতাতেও ছিল এক বিরাট সাজো সাজো রব। কৃষকদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। আন্দোলন ছোটোখাটোভাবে এখনও জারি রয়েছে। 25শে মে 2017-তে তারই 50 বছরের পূর্তি উৎসব। শিশিরবাবু সবাইকে নকশালবাড়ির মূল মঞ্চতে হাজির হওয়ার আহ্বান জানান। সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। ওনাকে মূল মঞ্চের দিকে এগোতে দেখে ওখানকার উপস্থিত সবাই হতচকিত হয়ে যায়। এত সম্মান যে অপেক্ষা করেছিল তা শিশিরবাবু কল্পনাও করতে পারেননি। আজকালকার প্রজন্মের কাছেও তাকে নিয়ে এত উচ্ছ্বাস,
এরপর খাওয়া দাওয়া আর গল্পগুজবের পালাও শেষ হয়ে গেল। বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শিশিরবাবু। সবাই থেকে যাওয়ার হাজারো অনুরোধ করলেও উনি নারাজ। কালকে মেয়ের জন্মদিন, সকালেই ওর বাড়িতে যেতে হবে। যারা শিশিরবাবু সম্পর্কে কিছুটা খোঁজখবর রাখেন তারা জানেন এই মেয়ে শিশিরবাবুর নিজের বৌমা। তখন শিশিরবাবু সবে অবসর গ্রহণ করেছেন এবং লোকচক্ষুর আড়াল থেকে পার্টির কার্যকলাপে অংশ নিচ্ছিলেন। নেতারা সব জানতেন ছেলে শিবেন কলকাতা কলেজে শিক্ষকতা করতেন। 6 মাস মাত্র বিয়ে হয়েছিল। চমক দেওয়ার জন্য কাউকে না বলেই গভীর রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই রাস্তাতে বীভৎসভাবে তাকে খুন করা হয়। কেউ বলে আততায়ীরা ব্যাগের মধ্যে থাকা স্ত্রীর জন্য দামি উপহার আর টাকার জন্য খুন করেছে। কেউ বা বলে দলাদলির শিকার, কারণ দিন কাটার সঙ্গে সঙ্গে দল ও বিভিন্ন উপদলে ভাঙতে আরম্ভ করেছিল। সৎকার এবং আনুষ্ঠানিক সমস্ত কাজকর্ম শেষে বৌমা সোমাকে নিয়ে কলকাতায় চলে যান। উনি তখন সবে গর্ভবতী, সে কথা প্রায় কেউই জানত না। 1 মাসের মধ্যেই ঘোর নাস্তিক শিশিরবাবু নিজের সবচেয়ে প্রিয় ছাত্র প্রিয়মের সম্পূর্ণ সম্মতিতে সোমার সাথে বিয়ের আয়োজন করেন। সোমার মায়ের উপস্থিতিতে নিজেই কন্যা সম্প্রদান করেন। আজ ওরা খুব সুখী। যদিও বাড়িটা আজ সোমার নামে, তবে গত 20 বছরে একবার করে হয়তো এসেছেন শিবেনের মৃত্যুদিনে। দিন কেটে যায়। শিশিরবাবু নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে অনেক গল্প লিখেছেন। সোমার বাড়ির কাছেই একটা 2 কামরার ফ্ল্যাটে থাকেন। ফোনে খোঁজখবর বেশি রাখেন, কিন্তু সবসময় সোমার অন্দরে ঢু মারেন না। সবচেয়ে বেশি চিন্তা সিঞ্জনকে নিয়ে। ও যে শুধু সোমা প্রিয়মের ছেলে তা নয়, তার পরিবারের রক্ত বইছে যে ওর শরীরে। সিঞ্জন প্রথমে শিশিরবাবুকে ওর দাদু মানে মায়ের বাবা হিসেবে জানত চিনত। বাবা মায়ের থেকেও দাদুর কাছে আবদার বেশি করত, কিন্তু সব কিছুর শেষে দাদুর পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন বড় বেশি থাকত। নিজেই পড়িয়েছেন বেশ কয়েক বছর, কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়েও বুঝেছেন সিঞ্জন সাংবাদিকতা ও দেশ বিদেশের রসায়নটা বেশ রপ্ত করে ফেলেছে। সঠিক বুঝে খুঁজে খুঁজে ওকে বিভিন্ন জায়গায় অন্যান্য মাস্টারমশাইদের কাছে পড়াতে নিয়ে যেতেন। এখন সিঞ্জন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের 2য় বর্ষের ছাত্র। জীবনের সব ঘটনা জানার পর দাদুর প্রতি শ্রদ্ধা আরও শতগুণে বেড়ে গিয়েছিল। প্রায় প্রতিদিনই একবার করে ফোন করে খোঁজখবর নেওয়াটা একটা নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল। দাদুকে একদিন জিজ্ঞেস করেছিল, তুমি এত পজিটিভ থাকো কি করে? নাতির কাছে দাদুর রসিকতাপূর্ণ উত্তর, কেন? আমার রক্ত দৌড়চ্ছে আর প্রতি মুহূর্তে বলছে বি পজিটিভ। সিঞ্জন একটু বাদে বুঝেছিল এটা তো দুজনেরই রক্তের গ্রুপ বি পজিটিভের ইঙ্গিত। নকশাল আন্দোলনের সময় সেন্ট স্টিফেন্স কলেজও তাদের সমর্থন জানিয়েছিল। শিশিরবাবু জানেন এই কলেজে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যেই রাজনীতি করার একটা প্রবণতা আছে, কাজেই সিঞ্জনের রক্ত তাকে যে ওদিকে টানে এ আর আশ্চর্য কি। সিঞ্জন ইতিমধ্যে একটা নামী সংস্থায় ইন্টার্নশিপ করার সুবাদে একটা আই কার্ড পেয়েছিল। ভালো ছাত্র, এটা তার স্বীকৃতি। বিশেষ প্রয়োজনে গলায় ঝুলিয়ে নিত এই কার্ড। কিছু সময় বিশেষ সুযোগ পেত বই কি। মার্চ 2020 দেশে করোনার উত্তরোত্তর বৃদ্ধি, দেশের বিভিন্ন শহরে লকডাউন হতে শুরু করেছিল। দিল্লিতে ভীষণভাবে করোনার প্রাদুর্ভাব হচ্ছিল। শিশিরবাবু, সোমা, প্রিয়ম, সিঞ্জন এক গভীর সূত্রে বাঁধা। সবাই সিঞ্জনের জন্য বিশেষভাবে চিন্তিত।
ওদিকে সিঞ্জনও দাদু বাবা মাকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন। দিনে কতবার যে ফোনে তিন পক্ষের কথা হয় তার ইয়ত্তা নেই। শিশিরবাবু সম্পূর্ণভাবে নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। অনলাইনে প্রায় 2 মাসের রান্নার সরঞ্জাম তুলে রেখেছেন। সবজি আর মাছ মাংস সপ্তাহে 1 দিন করে প্রিয়ম দিয়ে যায়। অন্যদিকে অক্সিজেনের প্রবল অভাব, হাসপাতালে কোনো বেডই খালি থাকছে না। মৃত্যু মিছিল আর সব মিলিয়ে এক অবর্ণনীয় অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল প্রত্যেকটি মানুষকে। যদিও দিন কেটে যাচ্ছিল। এর মধ্যেই আগস্ট 2020-তে দিল্লির শুরু হওয়া কৃষক আন্দোলনের খবর দেখে শুনে শিশিরবাবুর দিনের বেশিরভাগ সময় কেটে যেত। নিজেকে ওই আন্দোলনে সরাসরি সামিল করতে না পেরে মানসিকভাবে কষ্ট পেতেন। মে 2021-এর এক রাতে শিশিরবাবু নিজেই খুব অসুস্থ বোধ করতে লাগলেন। অক্সিমিটারের বিপদ সংকেতেই সোমা প্রিয়মকে কিছু না জানিয়ে পাড়ার অ্যাম্বুলেন্স ডেকেই হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। ডাক্তারও এরকম অসুস্থতায় এই বয়সের একজন অসীম সাহসী মানুষ দেখে আশ্চর্য হয়ে গেলেন। প্রিয়ম সকালবেলাতেই লোক মারফত খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেন। সবার প্রবেশ নিষেধ, টেলিফোন মারফত কেবল খবর নেওয়ার সম্ভব। শিশিরবাবুর কাছে নিজের শারীরিক সামর্থ্য আর অন্যদের কাছে ঈশ্বরের কৃপায় 10 দিন পর বাড়ি ফিরে এলেন। সিঞ্জনও যেন হাঁপ ছেড়ে বাঁচল। যদিও শারীরিকভাবে একটু দুর্বলই, তবুও 18 নভেম্বর 2021-এ দিল্লির ফ্লাইট ধরে তারপর গাড়ি করে আর পায়ে হেঁটে কৃষক আন্দোলনের জমিতে গিয়ে দাঁড়ালেন শিশিরবাবু। নিজের পরিচয় দিলেন আর জানালেন নিজের সমবেদনার কথা। মোবাইলে সোমা প্রিয়মকে ওখানে যাওয়ার কথা জানালেন। স্লোগানের চিৎকারে আর পরের কথাগুলো শোনা গেল না। প্রধানমন্ত্রী পরদিন অর্থাৎ 19শে নভেম্বর কৃষক আইন বাতিল করলেন। বিজয় উল্লাসের সময় শিশিরবাবু নিজেকে বেশ ভাগ্যবান বলে মনে করতে লাগলেন। কাকতালীয়ভাবে সিঞ্জনও এই প্রোগ্রাম কভার করতে এসেছিল। হঠাৎই একসময় মুখোমুখি দুজনে, বিস্ময়ের শেষ নেই। শিশিরবাবু সিঞ্জনের কাঁধে হাত রেখে বললেন, আমার মনের ইচ্ছাবৃত্ত আজ সম্পূর্ণ হলো। আমিও কৃষক পরিবারের সন্তান ও বাস্তবিকভাবে মূলত কৃষক। এই জয় আমাদের। এর পরের ব্যাটনটা তোর হাতেই তুলে দিলাম। অনেক কথা বলতে বলতে দুজনেই এগিয়ে গেলেন।